বাংলাদেশে গত ৫৪ বছরে মেধাহীন রাজনীতির চর্চা হয়েছে, যদি আমি এক লাইনে বলি। তো রাজনীতি চর্চাই হয় নাই, রাজনীতি চর্চা হয়নি। যারা রাজনীতিবিদ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তারা যোগ্য ছিলেন না বা যোগ্য ব্যক্তিটিকে সেখানে বসানো হয়নি। আপনি ধর্মমন্ত্রী দিয়ে শুরু করেছেন, কিন্তু এখন যারা আছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কথাই ধরেন, প্রতিদিন ওনার বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে, মব কালচার নিয়ে ওনার বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে, এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী কি খুব যোগ্য মানুষ আসে নাই? যোগ্য মানুষ আসে নাই কারণ বাংলাদেশে গণতান্ত্রিক ভাবে গ্রহণযোগ্য নির্বাচনের যে প্রক্রিয়া সেটা প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছিল, সেটা হচ্ছিল। অগণতান্ত্রিক ভাবে যে কোনো সিলেকশন প্রসেসের ভিতর দিয়ে যদি আপনি যান, তাহলে সেইখানে একদম সব বাদ দিয়ে দিলেও 30% লোক থাকবে যারা অযোগ্য। কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। বাংলাদেশে গত ৫৪ বছরে মেধাহীন রাজনীতির চর্চা হয়েছে, যদি আমি এক লাইনে বলি। তো রাজনীতি চর্চাই হয় নাই, যারা রাজনীতিবিদ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তারা যোগ্য ছিলেন না বা যোগ্য ব্যক্তিটিকে সেখানে বসানো হয়নি। আপনি ধর্মমন্ত্রী দিয়ে শুরু করেছেন, কিন্তু এখন যারা আছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কথাই ধরেন, প্রতিদিন ওনার বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে, মব কালচার নিয়ে ওনার বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে, এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী কি খুব যোগ্য? বা অন্যান্য মন্ত্রিসভায় বা উপদেষ্টারা যারা রয়েছেন তারা কি খুব যোগ্য? তো এই যে আমি তুষার ভাইকে বলছি, তুষার ভাই আপনি যদি একটু বলেন যে রাজনৈতিক সংস্কৃতির কথা তিনি বলেছেন যে ৫৪ বছরে হয় নাই, তো এখন তো অন্তর্বর্তী সরকার আছে, সকল রাজনীতিবিদদেরকে বিদায় করে দিয়ে অন্তর্বর্তী সরকার এখন ক্ষমতায়, এখন কি উপদেষ্টা পরিষদের যোগ্যরা এসেছেন? দেখেন, যোগ্য মানুষ কখন আসতে পারে? যখন যোগ্য মানুষ রাজনীতিতে প্রয়োজনীয় হয়। যোগ্য মানুষ আসে নাই। যোগ্য মানুষ আসে নাই কারণ বাংলাদেশে গণতান্ত্রিক ভাবে গ্রহণযোগ্য নির্বাচনের যে প্রক্রিয়া সেটা প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছিল, সেটা হচ্ছিল না। আপনার ভোটের দরকার নাই, অতএব আপনার ভালো প্রার্থীরও দরকার নাই, আপনার ভালো কাজের দরকার নাই, আপনার দরকার আছে লয়্যালটি। ফলে আপনার যোগ্য মানুষ তো প্রয়োজন নাই। মানুষ বাঘ পালে না, কারণ বাঘ আপনার কথা শুনবে না। বাঘ কিন্তু আপনার বাড়ি হয়তো পাহারা দিবে ঠিকই, বাঘের ভয়ে আপনার বাড়িতে কেউ ঢুকবে? আপনার বাড়িতে যেটা বাঘ থাকে ধরেন, কেউ ঢুকবে না আপনার বাড়িতে, চোর পালাবে। কিন্তু আপনি বাঘ পালেন না, কারণ বাঘ আপনার কথা শুনে না। তো যারা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয় না, সেটা সরকার হোক, অথবা সেটা রাজনৈতিক সরকার হোক, অথবা সেটা অন্তর্বর্তী সরকার হোক, ডিসিশন মেকিং কে করে? কে করেছে? এটাকে একক সিদ্ধান্ত, কিংবা এটাকে ৫-১০ জন লোক বসে সিদ্ধান্ত নিয়েছেন? আমি আপনাদেরকে একটা জিনিস মনে করিয়ে দিই। আমাদের এই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা বিবিসিতে একটা সাক্ষাৎকার দিয়েছেন। আমি দেখলাম যে ওনারা লোকাল পত্র পত্রিকার সাক্ষাৎকার দেওয়ার চাইতে বিবিসি, ভয়েস অফ আমেরিকা এইসব জায়গাকে অনেক ভালোবাসেন, ফ্রান্স এসব। যেমন এই যে আপনি নিলে আপনাকে দিবে হয়তো। তো উনি সেখানে বলেছেন যে ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে আমরা নানাভাবে রিকোয়েস্ট করেছি, উনি ইন্টারভিউ দেবেন না। এবং আচ্ছা, যাই হোক, আমরা নাম উল্লেখ না করি। আমি দেখেন যে আমি কারো নাম উল্লেখ করছি না। হ্যাঁ, রাজনীতি। এখন আমি আপনাকে জিনিসটা যে উত্তরের জায়গায় ছিলাম, সেটা হচ্ছে যে উনি বিবিসিতে বলেছেন যে ওনারা কয়েকজন মিলে একটা লিস্ট দিলেন, সেই লিস্টের মধ্যে কিছু নাম ছিল, কয়েকজন মিলে বসলেন, এবং সেই বসাবসির মধ্যে কিছু লিস্টের নাম ওরা কেটে দিলেন, কিছু লিস্টের নাম আমাদের বাংলাদেশের প্রধান সেনাপতি তিনি কেটে দিলেন। এই কাটাকাটির মধ্যে কিছু নাম বাদ গেল, আর বাকিরা লিস্টের যারা ছিল তারা উপদেষ্টা পরিষদ তৈরি করলো। এখন লিস্ট কয়জন মিলে বানিয়েছে? ঘটনাতে একই, ১০-১২ জন লোক, ১৫ জন লোক সিদ্ধান্ত নিয়েছে কারো উপদেষ্টা হবে। আমার তো ধারণা ১০-১২ জন লোকও সেখানে এই সিদ্ধান্তগুলি নেয়নি, আরো কম লোক নিয়েছে। অগণতান্ত্রিক ভাবে যে কোনো সিলেকশন প্রসেসের ভিতর দিয়ে যদি আপনি যান, তাহলে সেইখানে একদম সব বাদ দিয়ে দিলেও 30% লোক থাকবে যারা অযোগ্য। কারণ তারা আপনার এলাকা, তারা আপনার প্রিয়, তাকে আপনি ছোটবেলা থেকে চিনেন। ধরেন আপনাকে চিনে না, তাই আপনি প্রেস সচিব হইতে পারেন নাই, আরেকজনকে চিনে তাই উনি প্রেস সচিব হয়েছেন। ঘটনা তো এইভাবেই ঘটেছে। আপনি দেখবেন যে কিছুদিন আগে বিভিন্ন সাংবাদিক সমিতি বিভিন্ন জায়গাতে নানান ধরনের চিঠিপত্র বের হয়েছে, যেখানে দায়িত্বশীল পদ আছেন এমন ব্যক্তিদেরকে তারা সদস্যপদ স্থগিত করছেন। ঠিক না ভুয়া আমি জানি না, কিন্তু আমরা ইন্টারনেটে দেখেছি। এগুলো কেন ঘটে? ঘটে এই জন্য যে যাকে তিনি চেনেন, যাকে তারা চেনেন, তাদেরকে তারা ডেকে নিয়েছেন, এবং ডেকে নিয়ে একটা আপাত একটা
আপাত গ্রহণযোগ্য একটা উপদেষ্টা মন্ডলী তৈরি করেছেন, যে উপদেষ্টা মন্ডলীতে ডেফিনেটলি এর চাইতে ভালো অথবা এর চাইতে আরো মেধাবী লোক আমাদের সমাজে আছেন, তারা বিভিন্ন ফিল্টারের মধ্যে দিয়ে যেতে পারেন নাই। যেমন কিছু বাদ গিয়েছেন, উনি একসময় আওয়ামী লীগের হয়ে এই কাজ করেছিলেন, উনি দোষর বাদ। তারপরে এসেছেন, আরে উনি তো বিএনপি তো আমাদের মতো আন্দোলন করেনি, আমরা করেছি। আপনি লক্ষ্য করলে দেখবেন যে ওই একই উপদেষ্টা একটি বই লিখেছেন, সে বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে তাদের দুই বন্ধু আর্মি ট্রাকে করে রওনা দিয়ে দিয়েছিলেন ক্যান্টনমেন্টে, পথিমধ্যে তারা ফোন করে তাদেরকে নামিয়ে এনেছেন যে তোমরা যদি এখন যাও তাহলে তোমরা বেঈমান হয়ে যাবে। তারপরে নামিয়ে এনে তারা আবার সকলে মিলে গিয়ে কিন্তু ওই কাজটাই তো করেছেন, তারা সরকার কিভাবে গঠিত হবে সেটাকে প্রভাবিত করেছেন। প্রভাবিত হয়ে অনুরোধ পেয়ে ফিল্টারের মধ্যে দিয়ে নানান ভাবে যখন কোন একটি সংগঠন বা কোন একটি সংঘ তৈরি হয়, সেখানে ডেফিনেটলি 30% 40% লোক অযোগ্য থাকে। ফলে এইখানেও যোগ্যতার প্রশ্নে অনেকেই আছেন যাদেরকে আমরা প্রশ্ন করতে পারি। এটা কোনো অস্বাভাবিক কিছু না। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে প্রকৃত ভোটের রাজ কায়েম হবে না, ততক্ষণ পর্যন্ত ভোটারের মূল্য হবে না, ততক্ষণ পর্যন্ত যোগ্য লোক প্রয়োজনও থাকবে না। এই জন্য যে কারো মন জয় করার তো কোনো প্রয়োজন নাই। আপনি কাউকে দিয়ে দিবেন, আপনি যতদিন ক্ষমতায় আছেন তিনিও ক্ষমতায় থাকবেন। আপনি ক্ষমতায় নাই, আপনার সাথে সাথে আপনি যেখানে যাবেন পিছনে পিছনে তারা চলে যাবে। আপনি পালিয়ে গেলে পালিয়ে যাবে, আপনি জেলখানে গেলে জেলখানে যাবে। ব্যাপারটাই